এটা হবে না। 111 এর অভিজ্ঞতাটা শুধু চিন্তা করেন, এটা তো হয়নি, ওটা রিভার্স হয়েছে। এখন আমার মনে হচ্ছে আবার সেই দিকে আমরা মানে ঠেলে দেওয়া হচ্ছে। এইটা থেকে বের হয়েছে ভাই, অত দরকার নেই। মাপ চাই, আপনি কোন রকমে একটা তত্ত্বাবধায়ক সরকারের ওইটা পুনঃপ্রতিষ্ঠা করেন, ওই বহাল করে এই গভর্নমেন্টের অধীনেও হইতে পারে, কিন্তু আপনি কিছু উপদেষ্টাকে বাদ দেন, বাদ দিয়ে তাড়াতাড়ি নির্বাচনটা করে যাদের যা কাজ সেটা করেন, করে তারপর থেকে পরের দিন থেকে তো আসি আপনি বলতে যাবো বিএনপি সরকার এটা করতে করলো না কেন, ওইটা করলো না কেন, এটা করলো না, তাহলে বলবো ভাই আন্দোলন করবো, অন্যরা রাজপথে আন্দোলন করবে, আমরা মিডিয়া নিয়ে যুদ্ধ করবো, অসুবিধা কি আছে? কথা অনুযায়ী নির্ধারিত সময়ে তারা তাদের বেতন বোনাস পায়নি। তারা শ্রম ভবনে ভিড় করছে এবং বলছে যে আমরা এখানেই ঈদ করবো, না খেয়ে না দিয়ে এখানে আমরা বসে আছি, এবং তারা অবস্থান নিয়ে বসে আছে। আমি কয়েকদিন আগে দেখলাম, খুব ভালো লাগলো, মনে হলো যে এটা বোধহয় খুব কার্যকরী অ্যাকশন। সেটা কি, 12টা পোশাক মালিককে বা কারখানা মালিককে তাদের বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যে তারা বেতন বোনাস না দিয়ে যেতে পারবে না। তো ভালো, বেতন বোনাস না দিয়ে গেল না, তাতে কি হলো? ঢাকা শহরই তো তাদের বাসা বাড়ি, তাতে তো এক একটা এখানে তো ডালাস তারা বানায় রেখে দিয়ে বসে আছে। আপনি দেখেন কোন বাড়িতে গেলে ভিতরে ঢুকলে মনে হবে যে আছেন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ধনকুবের বাড়িতে। হ্যাঁ, ইলন মাস্কের বাড়িও এত সুন্দর না, ইলন মাস্কের বাড়িটা ছোট, গোছানো আর কি। তো আমাদের এরা হচ্ছে একদম মানে সৌদি বাচ্চাদের মতন বাড়ি ঘরে থাকে। তো এইটা তো আসলে সমাধান না। প্রথমে একটু দেখে মনে হলো বেশ ভালো, পরে চিন্তা করলাম জানি এটা তো কোনো কথা হলো না। বরং তাদেরকে বলবে যে এই ঈদের যদি বোনাস না দাও তাহলে ঈদ তোমার কাটবে হচ্ছে যে কারাগারে। এটা হয়তো যদি ঘোষণা, হ্যাঁ, মানে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা না হলো, স্টেট হলো কারাগার, স্পেশাল একটা মানে ওয়ার্ড টট খালি করে বসে থাকবে, শুধু কারখানার মালিকরা ঢুকতে থাকবে। তুমি চালাইতে পারবে না, কারখানা বন্ধ করে দাও, পাওনা দিয়ে তুমি চালাইতে পারবে না। কিন্তু তুমি বেতন বোনাস না দিয়ে তুমি করবা এইরকম একটা ঈদের সময় এইরকম অর্থনৈতিক দুরবস্থার মধ্যে। তারা আমার এই সাফল্য তো দরকার নাই। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস কি কি সাফল্য নিয়ে আসলো, 210 বিলিয়ন মার্কিন ডলার, 210 কোটি ডলার। হ্যাঁ, তো ওইটা তো আমার দরকার নেই। আমার দরকার এই মুহূর্তে আমার ঈদটা আমি করবো ভালোভাবে, এবং আমি আমার পরিশ্রম করছি, সেই পরিশ্রমের টাকা চাচ্ছি, কারণ দয়ার টাকা চাচ্ছি না। এটা তো মানে খুবই মর্মান্তিক। এখানে দরকার ছিল দৃষ্টান্তমূলক, মানে এদেরকে হাত করা পড়ায় ডান্ডা বেড়ি দিয়ে রাস্তায় হাঁটায় এদেরকে নিয়ে যাচ্ছে কারাগারে, এবং চারিদিক দিয়ে সবাই পচা ডিম মারতেছে। এই ধরনের কিছু ঘটনা না ঘটালে এদের আসলে মানে শিক্ষা হবে না, এইটা করা দরকার ছিল। তো এখন আধ্যাত্মিক কথাবার্তা হইলো, নিষেধাজ্ঞা দিয়ে হলো, তো লাভটা কি হলো? আমাদের যে শ্রম ভবনে এরকম ঘটনা বাংলাদেশে ঘটছে কখনো? ঈদের সময় যে শ্রম ভবনে যে বসে আছে এবং কি ধরনের আকুতি, আপনি ছবিটা ভালো করে দেখেন, ওই ছেলেটা যেভাবে কাঁদতেছে, এইটা খুব মর্মান্তিক। এইটা হয় কি, মানে আপনি অনেক বড় বড় সাফল্য আপনি ধরেন এরকম হইলে হয় কি, তখন আমরা তৃপ্তি ঢেকুর তুলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস পেকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট পাইছে, ওনাকে সম্মান করছে, ঠিক আছে। কিন্তু এই কান্নাগুলো হইলে তো তখন তো অন্য সবগুলি ম্লান হয়ে যায়। হ্যাঁ, তো এটা খুবই দুঃখজনক, এটা মর্মান্তিক। আমি মনে করি যে এইগুলি ইমিডিয়েট অ্যাকশন নেওয়া দরকার। যেগুলি যারা কারখানা দেবে না, দরকার এই সমস্ত কারখানা অন্যদের কাছে যারা চালাতে পারবে তাদের কাছে বিক্রি করে হলে এদেরকে 1 মাসের মধ্যে একদম, এবং এদের যারা ঈদ করতে পারতেছে না এদের ঈদের দায় দায়িত্ব সরকারকে নিতে হবে, নিয়ে ওই কারখানাগুলি বিক্রি করে দিয়ে এদেরকে পুরো মানে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এরকম কিছু ম্যাসিভ ড্রাইভ না দিলে বাংলাদেশে হবে না। এখন আর আপনি নর্মাল ওয়েতে আপনি কোনো কিছু এখন আর সমাধান করতে পারবেন না। জি, আরেকটা জিনিস আমি কিন্তু রাজনৈতিক বিষয়ে একটু যাই। কুমিল্লায় এই যে জাতীয় নাগরিক পার্টি এর যুগ্ম সদস্য সচিব জয়নুল আবেদিন শিশির, তিনি সেখানে একটা সমাবেশ করেছেন এবং ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। সেখানে তিনি একটা কথা বলেছেন যে কুমিল্লায় যেখানে আওয়ামী লীগ সেখানেই গণধোলাই, আওয়ামী লীগকে যেখানে পাবেন সেখানে গণধোলাই দিয়ে জেলে ভরে দিবেন। আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের স্লোগান হলো একটা একটা লীগ ধরো, ধরে ধরে জেলে ভরো। এখন আমার কথা হলো, প্রশ্নটা হলো যে আওয়ামী লীগ তো দেশের একটা বৈধ দল, বৈধ রাজনৈতিক দল, এই দলটাকে সরকার এখন পর্যন্ত অবৈধ ঘোষণা করে নাই। তো একটা অবৈধ ঘোষণা হয় নাই এমন একটা রাজনৈতিক দল, যেটা নিবন্ধিত, এই রাজনৈতিক দলের ব্যাপারে একটা অনিবন্ধিত রাজনৈতিক দলের একজন নেতা এ ধরনের উস্কানিমূলক কথা কি বলতে পারে কিনা? এতে কি আলটিমেটলি এক ধরনের অস্থিরতা, এক ধরনের অস্থিতিশীলতা, এক ধরনের সন্ত্রাসী বিষয়ে সে ইনভাইট করছে কিনা? দেখেন, আজকের থেকে এই খবর যে শিরোনামটা, এই শিরোনামগুলো আমরা গত 15 বছর এত পরিচিত,
তখন এগুলি বলতো কোনো যুবলীগের নেতা, কোনো তৃণমূলের আওয়ামী লীগের নেতা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকার সমর্থক তারা। এখন দেখেন ঘটনা রিভার্স হয়েছে। রিভার্স হয়ে এই কথাগুলি কিন্তু বিএনপির কোনো নেতা, জামাতের কোনো নেতা বলতেছে না, বলতেছে এনসিপি। তাদের মধ্যে একটা যে একটা তারা যেন ক্ষমতাসীন দল, এরকম একটা ফ্লেভার নিয়ে তারা কাজ করতেছে। আপনি দেখেন ওই সার্জিস আলম পঞ্চগড়ের একটা উপজেলায়, যে সে শুধু ইয়নো ছিল না, উনি বাকি ছিল, মনে হয় বেয়াদবি করে ফেলছে আর কি, পরে হয়তো তার শাস্তি হবে আর কি। উনি বাদে বাকি সবাইকে নিয়ে মিটিং করতেছে। তো বিএনপির এক নেতা দাওয়াত দিতে যে দেখে যে কেউ নাই, কি ব্যাপার, বলে যে সার্জিস আলমের সঙ্গে মিটিং করতেছে। তারপর সে যখন গেছে, তারপর অপেক্ষা করতেছে, পরে মিটিং শেষ হওয়ার পর তারা জিজ্ঞাসা করতেছে যে এটা কিভাবে এই মিটিংটা হয়। এই নিয়ে তর্ক বিতর্ক, ভিডিওটাও ভাইরাল হয়েছে। তো এটা নাকি পারে, এটা কোনো সমস্যা নেই। তো তখন আবার সার্জিস আলম বলছে যে এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তো করে। তো সে বলছে যে উনি তো কোন অফিসের যে এরকম সবাইকে ডেকে নিয়ে মিটিং করে না, তো তার কাছে কেউ আসতে পারে। তো বলছে যে এরকম যে করা যাবে না এমন কোনো নিয়ম নেই। দেখ এই ধরনের মানে এবং লো টোনে কথা বলতে বলছে একটা সিনিয়র বিএনপির নেতাকে একটা ছাত্র। এখন ওই যে বললাম না, ধরেন তারা তো মনে করে তারা সরকারে আছে, সরকারের খুব আলোচিত যে উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম, তারা আবার বিভিন্ন সময় স্ট্যাটাসও দিচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে এটা করতে হবে, মানে মনে হচ্ছে সরকার বলতেছে। কিন্তু আমি তো দেখি না, ওয়াহিদুদ্দিন মাহমুদ, সাখাওয়াত হোসেন, সরকার তো আরো অনেক উপদেষ্টা আছে, এমনকি যারা বেশি কথা বলতো আসিফ নজরুল, তারপর আদিলুর রহমান, তারাও পর্যন্ত চুপ করে গেছে। এদের কথা চোটে ওরা চিন্তা করবে ভাই আমরা কোন রকম মানে সময়টা পার করি। হ্যাঁ, তো তারাও চুপ করে গেছে। কেন চুপ করে গেছে আমি জানি না। আমি ভাবতাম যে এরাই মানে বেশি কথা বলবে আর কি। এরা আবার কথা বলে আবার বিপদ, বিদেশ থেকে আবার এদের মানে নানা রকম চেষ্টা কাহিনী বের করতে থাকে এরা। এরা হয়তো বিপদে পড়ে চিন্তা করছে যে সময় পার করি। এখন অবস্থা হয়েছে কি দেখেন আপনি, আমি সেদিন আপনারা বলছিলাম কিনা জানি না, যে জুলাই আগস্টের আপনি কথা চিন্তা করেন 8 মাস আগে, তারা প্রত্যেকটা তাদের কর্মসূচির ধরন সবগুলি ছিল ইউনিক। এমন সব নামগুলি দিত, আমি তো চমকে উঠতাম। আমি ওই সময় থাইল্যান্ডে ছিলাম, আমি একটা নাম শুনে বলতাম যে এই আন্তর্জাতিক মানের ছেলেবেলেগুলি যেটা কি বিদেশে পড়াশোনা করছে, এইসব নামগুলি পাইলে কোথায়। এবং চমক চমক ছিল। এমনকি তারা তাদের লাস্ট কর্মসূচিটা আগায় নিয়ে আসলো। হ্যাঁ, মার্চ ফর কি ঢাকা এরকম একটা নাম দিলেন নাকি, মার্চ ফর ডেমোক্রেসি। তো সেই চমকটা কিন্তু শেষ করলো কারা করলো, এটা কিন্তু এখানে কিন্তু আওয়ামী লীগ করেনি, আওয়ামী লীগের লাগেনি, নিজেরাই লাগছে। আপনি হাসনাত আব্দুল্লাহ, আপনি চিন্তা করেন আপনার সেনা প্রধান নিয়ে, সেনা নিবাস নিয়ে কথা বলতে আমরা মানে 2বার মানে ঢোক গিলি পানি খাই। আর তারা অবলীলায় বলে দিল যে মানে কি কি কথা হয়েছে না হয়েছে, একেবারে মনে যেন বন্ধুদের সাথে কথা বলে আসলো। হ্যাঁ, বন্ধু বান্ধব বানায় ফেলছে। এটা হচ্ছে কেন, তারা মনে করতেছে ছাত্র হইলে উপদেষ্টা, আর একটু হইলে তো প্রধান উপদেষ্টা বা প্রাইম মিনিস্টার, এরকম একটা ভাবে। আজকে সার্জিস আলম বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানে মানে আরো 5 বছর যদি সে প্রধানমন্ত্রী থাকতো ভালো লাগতো। মানে মানে এদের হলো এখন ভালো লাগা, মানে লেভেলটা আপনি দেখেন। এরা কিন্তু ওই আপনাকে আমাকে আর গণে না, বলতেছে তারা হচ্ছে সেনা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, তারপরে শাহাবুদ্দিন চুপ হয়ে কোনো কিছু না, ফালতু লোক লাথি মেরে বের করে দেয়। এই যে একটা মানে ব্যাংকের একটা মনোভাব এবং সরকারি একটা ভাব, ছাত্রলীগও বোধহয় এতটা কখনো চিন্তা করেনি আর কি। তারা চিন্তা করে বাবা এ করলেই তো গণভবনের ডাক আসবে, ওটা একটা ভয় ছিল ডাক, এতে তো কারোর কোনো ভয় নেই। ফলে তারা কথা বলতেছে। আপনার কথা হলো যে আওয়ামী লীগ সম্পর্কে আপনি এই যে কথা বললেন, আওয়ামী লীগের ব্যাপারে আমাদের বক্তব্য কি? আওয়ামী লীগ কেন, যে কোনো দল যারা অপরাধ করবে, অপরাধ ব্যক্তি বিশেষের হবে, কোন দল অপরাধ করতে পারে না। আমার পরিবারের, আমার যদি কোনো সদস্য যদি অপরাধ করে, তাহলে আমি কি পরিবার সূত্র আমি হব, কারাগারের মধ্যে ঢুকবো? ওই পরিবারের ওই সদস্য বিচার হবে। আপনি ব্যক্তির অপরাধটাকে আপনি পুরো দল, পুরো একটা পরিবার, একটা ফ্যামিলি, এটা তো ভাই একটা দীর্ঘদিনের রাজনৈতিক দলের একটা ঐতিহ্য, তাদের তো একটা নিজস্ব একটা আঙিনা আছে। সেই আঙিনা কে তছনছ করছে, শেখ হাসিনা তছনছ করছে বাকিরা। তো ঠিক আছে, তাদের তো সুনির্দিষ্ট অপরাধ আছে, আপনি সেগুলো নিয়ে বিচার করেন। আপনি কিভাবে বলেন যে আওয়ামী লীগ বাংলাদেশে এমন কোন ঘর আছে যে ঘরে আওয়ামী লীগ নেই, যে ঘরে বিএনপি নেই? আপনি ঘরে ঘরে আপনি অশান্তি, ঘরে ঘরে আপনি সন্ত্রাস ছড়াই দিচ্ছেন যে একটা দুইটা আওয়ামী লীগ মানে ধরোয়ার সকাল বিকাল জবাই করে এই ধরনের যে উস্কানিমূলক স্লোগান দিচ্ছেন। কে? ঘরে ঘরে এনসিপি পাওয়া যাবে, ঘরে ঘরে জামাত পাওয়া যাবে, তাও পাওয়া যেতে পারে, হয়তো 2টা 3টা বাড়ি পরে পাওয়া যেতে পারে, কিন্তু আদায়ক না কোনো এনসিপি তো পাওয়া যাবে না। পাওয়া যাবে হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ, জামাত। যেখানে বিএনপি আওয়ামী লীগ, বিএনপি কথা বলা সহজ পায় না, জামাত বলে না, সেখানে তারা এইগুলো বলতেছে মানে কি? একটা শান্ত স্থিতিশীল পরিবেশটাকে মানে বারবার কেন জানি তারা এমন সব আচরণ করতেছে যে এটা মনে হচ্ছে। তাও তো ভাই জাল জালিয়াতি করলেও তো একটা রেগুলার একটা গভর্নমেন্ট ছিল, এক ধরনের গভর্নমেন্ট ছিল। এখানে তো সেই ম্যান্ডেটও নাই। এটা তো ভাই সবার আপনার আমার আন্দোলনের ফসল এটা।
এই গভর্নমেন্ট তো আপনারও, এই গভর্নমেন্ট তো বিএনপিরও, এটা সবারই গভর্নমেন্ট। সেখানে কোনো একটা বিশেষ সবাইকে ব্ল্যাকমেইল করে আস্ফলন ঘটাবে, এটা কিন্তু ভালোভাবে নিচ্ছে না। এবং পরিস্থিতি যে মানে পায়ের তলায় মাটি যে কত দূর সরে গেছে এরা টেরও পাইতেছে না। এই জন্য তো বিএনপি চুপ করে বসে আছে। আচ্ছা ঠিক আছে ভাই, ভোটটা দেন, ভোটটা দিন। কার কত আচ্ছা, এখন তো ভোট করতে এখন তো ভোটও এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে মনে হয়। এই একটা সংস্কার নিয়ে কি একটা সংস্কারের মূলা ঝুলাইছে, এখন এই মূলা কবে ধরতে পারবেন আপনি জানি না। এখন এই সংস্কার নিয়ে আমি দুটো প্রসঙ্গ আপনাকে তুলে ধরি, তারপরে আপনি উত্তরটা দেন। প্রথমত একটা প্রসঙ্গ যে আমির খসরু মাহমুদ চৌধুরী উনি একটা কথা বলেছেন যে এটা আসলে একটা নির্বাচিত সংসদ সংস্কার যা করার তারা করবে, এটা আপনাদের দায়িত্ব না, এটা ভুলে যাবেন, এটা আপনাদের দায়িত্ব। এটা উনি অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে বলেছেন। আরেকটা খবর হলো যে আমাদের এখানে যে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন অবসরপ্রাপ্ত সিনিয়র ফরেন অফিসার যে ভদ্রলোক কয়েকদিন আগে এই যে জন ড্যানিলোভিচ, উনি একটা লেখা লিখছেন ব্যানার নিউজে, সেখানে উনি অনেক কিছু লিখছেন বাংলাদেশে হাসিনা পরবর্তী পরিস্থিতি নিয়ে অনেক কথা বলেছেন। সেখানে উনি লেখাটা শেষ করেছেন এভাবে, উনি দ্বিতীয় দফায় একবার ঢাকায় এসেছিলেন এর মধ্যে আর কি, গত কয়েকদিন আগে এসে উনি ঢাকা থেকে ফিরে গিয়ে উনি লিখেছেন যে আমি স্বীকার করছি হাসিনা ঢাকা থেকে পালানোর পর প্রথম দিকে কিছুটা অযৌক্তিক উচ্ছ্বাস দেখিয়েছিলাম, উনি দেখেছিলেন। বিশ্বাস করেছিলাম যে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি অর্থনীতিতে পরিবর্তন আসবে। তবে আমি এই উপলব্ধি নিয়ে এবার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছি, সেটা হচ্ছে সংস্কারের ফলাফল অনেক বেশি পরিমিত হবে, কম হবে। হ্যাঁ, তবে আমি আশা ছাড়তে রাজি নই, কারণ আমি মনে করি হাসিনার শাসনামল থেকে শিক্ষা নেওয়া পাঠগুলো মানুষ সহজে ভুলে যাবে না। তার মানে উনি কিন্তু মোটামুটি ওনার ভাষায় সংস্কার নিয়ে যা করছেন নিয়ে এক ধরনের হতাশাই ব্যক্ত করলেন। সংস্কার নিয়ে এই যে বিষয়গুলো, আমির খসরু মাহমুদ চৌধুরী অথবা বিএনপি তারাও কিন্তু শুরুর দিকে সংস্কার নিয়ে এতটা নেতিবাচক কথা বলতেন না, বাট এখন বলছেন। তো এই সংস্কারের প্রতি আপনি কতটুকু আশাবাদী, এবং এই সংস্কারের মূলা ঝুলে নির্বাচনকে প্রলম্বিত করা হচ্ছে কিনা, এই ব্যাপারে আপনি কি বলবেন? শোনেন, এই পুরো সংস্কারটা একটা ডাল রূপে একটা আবির্ভূত হবে, ডাল হবে, একটা গোটা ডাল ছাড়া কিছু না। কেন আপনি কার কাছে কাদেরকে দিয়ে আপনি সংস্কার করতেছেন? রাজনৈতিক দলগুলো প্রস্তুত? এইরকম সংস্কারের চেষ্টা আমরা 111-এ কম দেখছি, ওই না কমই দেখছি, ওই কমটাই হজম করতে পারে নাই, রিভার্স হয়েছে। ওইটাই আপনি শুধু চিন্তা করেন, আপনি মানে চিন্তা করেন ওই যে চার নেতা মনে হচ্ছে আওয়ামী লীগের আব্দুল জলিল, তারপরে রাজ্জাক, সঞ্জিত সেনগুপ্ত এবং তোফায়েল আহমেদ, তারা চার নেতা সংস্কার দিল। বন্যা হয়ে গেল, আব্দুল মান্নান ভূঁইয়ার সংস্কার দিল, প্রত্যেকটা রাজনৈতিক দল বসে বসে সংস্কার দিল। আমরা মনে করেন দৌড়ে বাপরে বাপ কি না জানি একটা বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে। কি হলো? আমরা পাইলাম ফেসিবাদ, একদম রিভার্স হলো। মানে যত আপনাকে অধিকার দেওয়ার কথা ছিল অধিকার তো নাই। নির্বাচনটা হওয়ার সাথে সাথে আওয়ামী লীগ ক্ষমতা এসে প্রথম চিন্তা করলো যে একেবারে পুরা উঠে দেবো, মানে নির্বাচনেই রাখবো না। কি হলো? ফ্যাসিবাদের জন্ম নিল। এখন যে অবস্থাটা পড়তেছে আমার তো মনে হয় আরেক ফ্যাসিবাদের দিকে ঠেলে দিচ্ছে এই সংস্কারের নামে। শোনেন, যেটা দরকার ছিল কিচ্ছু না, মূল অশান্তির জায়গাটা কোথায়? মূল অশান্তির জায়গাটা ছিল হচ্ছে নির্বাচনটা নিয়ে। নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে না, তাহলে নির্বাচনটা যাতে এমন একটা কাঠামোটা ওই কিচ্ছু না যেটা আপনার ছিল ওই তত্ত্বাবধায়ক সরকার, আপনি ওইটা ইন্ট্রোডিউস করে দিলেন, করে আগে প্রথম দফায় নির্বাচনটা ভালো করেন, করার পর ওই আপনি বলেন এই দলকে বলেন, নাগরিকরা বলুক, মানুষ বলুক যে এই সংস্কার দরকার। করবে না, অসুবিধা নেই, 5 বছর পরে হবে। যদি একটা দুইটাও হয় এগোবে, হইলো। তারপরের জন্য আপনি 3 নম্বর 4 নম্বরের জন্য শোনেন, আপনি রাতারাতি আপনি একেবারে এটারে ইউরোপ আমেরিকা বানায় ফেলবেন, এত সোজা না। এটা ভাই খাইতে হবে তো। আপনি হঠাৎ করে যদি আমারে মানে যদি মানে পোলাও বিরিয়ানি নানান রকম ইয়ে দেন, আমি তো দেখি তো প্রথমে অসুস্থ হয়ে যাবো অত খাবার দেখে। খাওয়ার মতন আগে আস্তে 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 গেলাইতে হবে। আপনার একটা গণতন্ত্র মানে রাতারাতি রূপান্তর ঘটায় একটা ইউরোপ আমেরিকা মডেলের হবে। ইউরোপ আমেরিকা নিজেরাই তো বলে যে আমাদের গণতন্ত্রটাই পূর্ণাঙ্গ না, আর আপনি বানাইতেছেন এদেরকে, যাদের মানে কোন রকম আপনি দেখেন সাম্প্রতিক সময় বিএনপি নেতাদের দেখেন অ্যাটিটিউডটা, কিন্তু বলছে ওরা কে কোথাতে আসে, বিদেশ থেকে এসে কিছু আমরা কেন নেবো? আমরা কি বুঝি না? যৌক্তিক কথা আপনি খেলাই দিতে পারেন। হ্যাঁ, তার মানে কি আপনার কিন্তু আস্তে আস্তে অ্যাটিটিউডটা এ হয়ে যাচ্ছে। আপনি সব বাদ দেন, আমাদের এই যে গণমাধ্যম সংক্রান্ত যে একটা কমিশন রিপোর্ট দিল, তাই প্রথম দফায় তো আমি তো নিজেই বলছিলাম আমি এটা মানি না। কেন? আমার একটা স্বপ্ন হলো যে আমি একটা মিডিয়া করবো, এই স্যাটেলাইট চ্যানেল করবো। তো আমি দেখতেছি মানে আমার করার নেই, একটা না আমি একাধিক করবো, কারণ আমি জানি লো বাজেটে কিভাবে করতে হয়, কতটা করতে। আমি 4টা 5টা রুমে আমি 4টা 5টা চ্যানেল করবো,
আপনার কি? আপনি আইন করেন, নীতি করেন যে এই ভায়োলেট করা যাবে না, এগুলো আমি সেগুলি করবো না। একাধিক আমি মালিক হতে পারবো না কেন? আমার যদি সেই ক্যাপাবিলিটি থাকে, আমার ক্যাপাবিলিটি, আমার যে প্রযুক্তি জ্ঞান আছে, আমার যে সাংবাদিকতার জ্ঞান আছে, একটা ওই যে কি বলে বাসের ব্যবসায়ী, যারা বাস চলাচল করে, আছে না কিছু পরিবহন মালিক আছে, হ্যাঁ, এই যে সর্বশেষ দেখলাম নাকি নাবিল, ওরা আর আমি কি সমান নাকি? ওর টাকা থাকতে পারে, আমার মেধা আছে, তাহলে আপনি 2টা 3টা 4টা 5টা মালিক হয়ে আছে বলে আপনি তাকে আপনি নীতিমালা করতেছেন যে একাধিক করা যাবে না। তো ওইটা করতে যে তো আপনি আমার 12টা বাজিয়ে দিচ্ছেন, আপনি আমার স্বপ্নটা নষ্ট করতেছেন কেন? ভাই আজগুবি সবাই প্রত্যেকে ধরে নিয়ে আসছে। আপনি এটাতেই তো আমি একমত হব না। আর অন্যগুলি আপনি দেখেন, রাষ্ট্র সংস্কার ফাজলামি না, এটা ইয়ার কি না, এটা এখানে নির্বাচন, সরকার কাঠামো অনেকগুলো আছে, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, এইগুলি দিয়ে আপনার হচ্ছে একমত হচ্ছে কই? আমি তো প্রতিদিন দেখতেছি যে পরস্পর বিপরীত কথা, এবং না আগে গণপরিষদ নির্বাচন দিতে হবে, আগে সংস্কার বাস্তবায়ন হবে, আগে বিচার হবে, তারপরে নির্বাচন হবে। ওরা বলতেছে যে নির্বাচন হবে পার্লামেন্টে করবে, তাহলে পার্লামেন্ট কি জন্য? তাহলে জনগণের প্রতিনিধি নির্বাচিত হয়ে কি করবে? তাদের কি কোনো ইয়ে নেই, বিবেচনা নেই? এই যে পাল্টাপাল্টি, আপনি এখনই তো আপনি রাজনৈতিক দল, তাহলে আপনি সংস্কার নিয়ে যাকে ঐক্যবদ্ধ হবে, তারপরে আপনি কম সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে জুন।